ডিয়ার অডিয়েন্স, যেহেতু ভিডিওটি দেখার জন্য থাম্বনেলে ক্লিক করছেন, অবশ্যই আপনাকে একটু ভয় দেওয়ার চেষ্টা করব আর আমার সাধ্যমতো আপনাদের মনোযোগ ধরে রাখারও চেষ্টা করব। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের রক্তহীন করা ভৌতিক ঘটনাটি আপনাকে শোনাই। তো আজকের এই রক্তহীন করা ঘটনাটি আমি যার কাছ থেকে শুনছি আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করব। আমার নাম রফিক মোল্লা। আমার একটা অনেক বড় মেহগনি গাছের বাগান আছে। সেই বাগানে অনেক পরিমাণে মেহগনি গাছ আছে। তো আমার যখন দরকার পড়ে সেখান থেকে আমি কিছু পরিমাণে গাছ কাইটা বিক্রি করে ফেলাই। তো যেহেতু মেহগনি বাগান, সেই বাগানের মধ্যে কাকতালীয়ভাবে একটা হিজল গাছ আছে। আপনারা হয়তো হিজল গাছ ভালোভাবেই চিনেন। হয়তো এই গাছটার সাথে আপনাদের নতুন করে কোনো রকম পরিচয় করাই দেওয়া লাগবো না। তো বললামই তো, আমার যখন দরকার পড়ে আমি সেই বাগান থেকে মেহগনি গাছ কিছু কিছু কাইটা বিক্রি করে ফেলাই। তো আমার এই মেহগনি বাগান যেই স্থানে, সেই জায়গায় আমরা পারতে মানে খুব কমই যাই, একমাত্র দরকার ছাড়া আমরা সেখানে যাই না। তো সেই রকমই একদিন আমার কিছু গাছ কাটার দরকার পড়ে। তো সেদিন আমি নিয়ত করলাম মেহগনি গাছ তো কাটবো, সাথে আমাদের যে হিজল গাছটা আছে ওইটাও কাইটা ফেলামো। তো যেমন কথা তেমন কাজ। তো গাছ কাটার জন্য আমি যথারীতি লোক ঠিক করি। তো সেদিন 5টা মেহগনি গাছ আর একটা হিজল গাছ, মোট 6টা গাছ কাটার নিয়ত আমি করি। তো যে লোকেরা এই গাছগুলা কাটে তারা প্রথমে সকাল থেকে শুরু কইরা বিকাল পর্যন্ত, মানে 4টা পর্যন্ত তারা 5টা মেহগনি গাছ কাইটা ফেলায়। তো 5টা মেহগনি গাছ কাটার পর তারা নিয়ত করে আর যেহেতু একটা গাছ আছে শুধু হিজল গাছ, এইটাও কাইটা ফেলাই। তো 5টা মেহগনি গাছ কাটার সময় কোনো রকম কোনো সমস্যা হয় নাই, ঠিকঠাকই কাটছে। তো তারপর যখন সেই লোকগুলা সেই হিজল গাছ কাটার নিয়ত করে সেই গাছের কাছে যায়, যাওয়ার পর প্রথমে যখন সেই হিজল গাছে একটা কূপ দেয়, সেই সময় খেয়াল করে সেই গাছ থেকে রক্ত বের হইতাছে। একটা হিজল গাছ থেকে রক্ত বের হওয়া স্বাভাবিক কিছু না। সাধারণত আমরা জানি গাছ কাটার সময় হয়তো গাছে থেকে কিছুটা কষ বের হয়, কিন্তু এখানে রক্ত। আমি না হয় গাছের মালিক, এই সমস্ত অলৌকিক বিষয়গুলো আমি চিন্তা ভাবনা একদমই করি না, কিন্তু যারা গাছ কাটে তারা তো ওই সময় গাছের রক্ত দেখা ব্যাপক ভয় পাওয়া যায়। তখন তারা গাছে আর একটা কূপও দেয় না। তখন সেই লোকগুলো আমার কাছে আসে, আইসা বলে, ভাই এই হিজল গাছটা কাটার সময় যখন একটা কূপ লাগাই তো দেখি গাছ থেকে রক্ত বের হইতাছে। সেই সময় আমি বললাম, কি বলতেছো এগুলা, বলতা বল, চলো তো যাই দেখি। কিন্তু সত্যি আমি গিয়া দেখি গাছে থেকে সত্যি রক্ত বের হইতাছে। তো গাছ তো আমি বিক্রি করে ফেলাইছি, কাটতে তো হবেই। তখন আমি তাদের বলি, আরে এগুলা কিছু না, গাছ কাটা ফেলাও, কিছু হবো না। কিন্তু তারা কাটার জন্য রাজি হয় না। তখন তারা আমায় বলে, দেখুন আমরা তো অনেক দিন যাবত এই গাছ কাটার কাজ করি, ভালো মন্দ অনেক কিছুই আমরা জানি, আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই গাছটা আমরা কাটতে পারবো না, আমরা আজকের মতো চইলা যাই। তো আমি অনেক বারণ করার পরও তারা সেখানে থাকে না, তারা সেদিনের মতো চইলা যায়, কিন্তু গাছ তো আমার কাটতেই হবে। তো প্রতিদিনের মতো সেদিনও রাত হয়ে যায়, আমি ঘুমাইয়া পড়ি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি, 2টা সাদা কাপড় পরা মেয়ে আমায় এসে বলতেছে, তোর বাগানের সমস্ত গাছ কাটা ফেলা, কিন্তু এই হিজল গাছটা কাটিস না। এই গাছটা জন্ম নেওয়ার পর থেকে এই গাছে আমরা থাকি, যদি গাছটা কাটা ফেলাস তোর অনেক বড় ক্ষতি করবো। শুধু এই কথাটুকু বইলা তারা চইলা যায়। সাথে সাথে আমার ঘুম ভাঙা যায়। তখন ঘুম ভাঙার সাথে সাথে আমি সময় দেখলাম রাত 3টা বাজে। সেই সময় আমি ভাবলাম, সারাদিন যেহেতু গাছ নিয়ে চিন্তা ভাবনা করছি, তার জন্যই হয়তো এরকম একটা খারাপ স্বপ্ন দেখছি, এরকম কিচ্ছু না। তো পরের দিন সকাল হয়ে যায়, গাছ তো আমার কাটতেই হবে, কিন্তু আগের মানুষগুলা গাছ তো কাটবে না, গাছ তো আমি বিক্রি করে ফেলাইছি। যে লোক গাছ কিনা নিছে সেই লোক আরো কিছু লোক জোগাড় করে নিয়ে আসে গাছটা কাটার জন্য। তো সেই রকমই গাছটা কাটার আমি অনুমতি দেই। তো এই লোকগুলা আগের লোকগুলোর থেকে একটু সাহসী, বিশ্বাস করবেন কিনা জানি না। এইবার এই লোকগুলা যখন এই গাছে কূপ লাগায় তখন কোনো রকম রক্ত বের হয় না। সেই সময় আমি ভাবলাম এগুলা হয়তো কিচ্ছু না, প্রথম দিন হয়তো আমরা ভুলই দেখছি, গাছে থেকে কোনোদিন রক্ত বের হয়, আজব। তো সেই লোকগুলা গাছটা কাটা ফেলায়, কাটার পর তাদের মতো করে তারা গাছ নিয়ে যায়, সব হিসাব ক্লিয়ার। এখন আমার ফ্যামিলিতে যে কতজন লোক আছে তাদের বর্ণনা দিই। আমার ফ্যামিলিতে আমি,
আমার একটা ছেলে যে কিনা সিঙ্গাপুর থাকে, আমার স্ত্রী, আর আমার একটা 17 বছরের একটা যুবতী মেয়ে। ব্যাস, এই 4 জনকে নিয়ে আমাদের একটা সুখী পরিবার। তো প্রতিদিনের মতো আজকেও রাত হয়ে যায়, আমি আজকেও ঘুমায়ে পড়ি। আজকেও আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা এইরকম, ঠিক আগের মতো সেই 2টা অবয়ব, মানে 2টা মেয়ে, তাদের মুখ আমি দেখতে পারতাছি না, কিন্তু তারা যে মেয়ে, সাদা কাপড় পরা, শুধু এটাই আমি বুঝতে পারতেছি। তারা আমারে বলতাছে, তোকে কতবার বললাম গাছটা কাটিস না, তোদের কোনো ক্ষতি করি না এ পর্যন্ত, তোরা আমাদের থাকার স্থান ভাঙ্গা দিস, তোর এত বড় একটা ক্ষতি করবি যা তোর ধারণার বাইরে। শুধু এই কথাটা আজকে বইলা তারা চইলা যায়। ঠিক আজকেও আমার ঘুমটা ভাঙ্গা যায়। ঠিক গত রাতের মতো আজকেও সময় দেখলাম রাত ঠিক 3টা বাজে। প্রতিদিন তো আর কাকতালীয় ভাবে কিছু হয় না, আজকেও যেহেতু এই স্বপ্নটাই দেখছি, নিশ্চয়ই কোন একটা গন্ডগোল আছে। তো পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসার পাশে একটা বড় একটা মসজিদ আছে, সেই মসজিদের ইমাম সাহেবের সাথে আমি দেখা করতে যাই, কিন্তু সেই ইমাম সাহেব সেদিন মসজিদে ছিল না। তো আমি খোঁজ নিয়ে দেখলাম সেই ইমাম সাহেব নাকি তাদের বাসায় গেছে, 1 সপ্তাহ পরে নাকি সে ব্যাক করব। তো আর কিছু করার নাই, তো সেখান থেকে আমি আর বাসায় ব্যাক করি নাই। তো আমি বাজারে যাই। বাজারে যাওয়ার পর আমি বাজার থেকে ব্যাক করতে করতে বাসায় রাত 7টা বাজে যায়। তো রাত 7টার সময় যখন আমি বাসায় ব্যাক করি, বাসায় ব্যাক করার পর আমি যে জিনিসটা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সারাদিন বাইরে থেকে আসার পর, বাসায় আসার পর যে এরকম একটা কাহিনী আমি দেখবো তা আমি কল্পনাও করতে পারি নাই। আমি দেখি আমার যে 17 বছরের মেয়েটা ছিল, সে একটু অন্যরকম ব্যবহার করতেছে। কিরকম ব্যবহার? আমার মেয়েটা ঘরের এক কোনায়, তার মাথার চুলগুলা একদম আওলা ঝাওলা কিরকম করে এক কোনায় গিয়ে বসে আছে, আর আমার ওয়াইফ আমার মেয়ের সামনে দাঁড়াই আছে, এবং আশেপাশে প্রতিবেশীদের মধ্যে কিছু লোকও সেখানে আছে। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, বাড়িতে তো মানুষ কেন, কিছু হয়েছে? তখন আমার বউ আমায় বলতেছে, দেখো 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 আমার মেয়েটার জন্য কি হয়ে গেছে, সে কি রকম অদ্ভুত আচরণ করতেছে। তো আমি দেখলাম তো আমার মেয়ে ঘরের এক কোনায় বসে আছে। তো আমি ধীরে ধীরে আমার মেয়ের কাছে যাই। যাওয়ার পর দেখি চুপচাপ এক কোণে বসে আছে ঘরের। তো আমি আমার মেয়ের কাছে যাওয়ার পর আমার মেয়ের মাথায় হাত রাখি। হাত রাখার পর বলি, মা তোমার কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? সেই সময় আমার মেয়ে আমার দিকে তাকায়। তাকানোর পর আমি তার চোখগুলা দেখা 2 হাত পিছিয়ে এসে পড়ি। তার চোখগুলা এত লাল টকটকা, যেন রাগে ফুসফুস করতেছে, কেমন একটা অবস্থা। তখন আমি আবারও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? তখন আমার মেয়ের মুখ থেকে কিছু শব্দ বের হয়েছে। শব্দগুলা ছিল এইরকম, এই তোকে না বলছিলাম গাছটা কাটিস না, তোকে 2 দিন সতর্ক করছি কিন্তু শোনস নাই, তোর কি ক্ষতি করছিলাম, তুই গাছটা কাটা ফেলাইলি। এই গাছটা জন্ম নেওয়ার পর থেকে আমরা সেইখানে আছি, আমরা 2টা বোন শুধু এই গাছে ছিলাম, তুই আমাদের বাসা ভেঙে ফেলাইছ, বলছিলাম না তোর বড় একটা ক্ষতি করবো, তোর মেয়ে আজকে ধরছি। এখন শুধু তুই তাকাই তাকাই দেখবি, প্রথমে তোর মেয়েকে মারবো, তারপর তোকে মারবো, তোর পুরো ফ্যামিলি টস নস করে দিব। এইটা শোনার পর সেখান থেকে আমি দ্রুত একটু দূরে এসে পড়ি, আর আমার মেয়েরা সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। যখন সে সেন্সলেস হয়ে পড়ে যায় তখন আমি তার কাছে যাই, যাওয়ার পর দেখি এখন সে নর্মাল আছে। তো তারপর তাকে বিছানায় শোয়াই। এটা কোনো স্বাভাবিক বিষয় না। তো বিষয়টা তো বুঝতে পারলাম যে অলৌকিক কিছু আমি বিশ্বাস করি না, এর জন্য আজকে এরকম একটা বিপদে আমি পড়ছি। তো আমার মেয়ের সাথে শুধু আমার একটা ভুলের জন্য। তো বললামই তো, আমাদের বাসার পাশে যে মসজিদটা, সেই মসজিদের ইমাম সাহেবটা খুবই ভালো, সেই রকম জিন বিষয়ক কাজ করতে পারে। তো আমি দ্রুত সেই মসজিদের সভাপতির সাথে দেখা কইরা সেই ইমাম সাহেবের নাম্বার ব্যবস্থা করি। নাম্বার ব্যবস্থা করে তারে ফোন লাগাই, হুজুর আপনি দ্রুত আইসা পড়েন, আমি আপনাদের গ্রামের একজন লোক, এই ঘটনা। তো এটা শোনার পর হুজুর আর দেরি করে না, সেদিন বিকালে আইসা পড়ে। আসার পর হুজুর যেরকম নিয়ম কানুন, যেরকম প্রসেসগুলো থাকে, সেই প্রসেস অনুযায়ী আমার মেয়েকে একটা গোল দাগ দেওয়ার পর সে তার মাঝখানে বসায়। বসানোর পর হুজুরের সমস্ত প্রসেস ইউজ করার পর আমার মেয়েকে জিজ্ঞেস করে, আচ্ছা বলতো
তোরা দুইজন কে? তখন আমার মেয়ের মুখ থেকেই বলল, আমরা দুইজন বোন। ওই হিজল গাছে আমরা থাকতাম, ওইটা আমাদের বাসা ছিল। এই মানুষটাকে আমরা 2 দিন সতর্ক করছি, কিন্তু শুনে নাই, গাছটা কাইটাই ফেলাইছে। এখন আমরা প্রতিশোধ নেব। আমাদের থাকার কোনো জায়গা নাই, এখন শুধু প্রতিশোধ হবে, প্রতিশোধ। হুজুর, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না, চুপচাপ চইলা যা। এইটা শোনার পর হুজুরের একটু রাগ হয়। হুজুর বলে, চইলা তো আমি অবশ্যই যাবো, কিন্তু তোদের এই এলাকা ছাড়া করবো, তারপর আমি যাবো। সেই সময় আমি দেখলাম আমার মেয়ে এত জোরে একটা চিৎকার করে, যা একটা গর্জনের মতো, যা শোনার পর মনে হলো আশপাশটা একদম স্তব্ধ হয়ে গেল। তো সেই রকমই আমাদের হুজুর তার সমস্ত দোয়া দরুদ জাহাজের সবগুলা সে ইউজ করার পর সেই অবয়ব 2টা দুর্বল হয়ে যায়। কিন্তু অবয়ব 2টা খুব শক্তিশালী, তাদের হয়তো দুর্বল করতে পারছে, কিন্তু তাড়াইতে পারতেছে না। সেই সময় হুজুর বলল, শোন, তোরা এই মেয়ের ছাইরা দে, আর এই পরিবারের লোকগুলোকে ক্ষমা কইরা দে। এর পরিবর্তে তোরা কি চাস তাই বল। তখন আমার মেয়ের ভিতর থেকে সেই অবয়বগুলা বলে, ও যেহেতু আমাদের থাকার জায়গা ভেঙে ফেলাইছে, মানে তাদের বসবাসের স্থান, তো ওই বাগানের ভিতর আমাদের থাকার মতো আর একটা গাছের ব্যবস্থা করে দিতে হবে, তাও হিজল গাছ। তার সাথে আমাদের 2 বোনকে 6 কেজি মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টিগুলা যেন কেউ হাত দিয়ে স্পর্শ না করে। তখন হুজুর বলল, আচ্ছা মিষ্টি নয় ব্যবস্থা করে দেওয়া যাবো, কিন্তু হিজল গাছ এটা কেমনে সম্ভব? তখন সে অবয়বগুলা বলল, এত কিছু তো আমরা জানি না, হয় একটা হিজল গাছের ব্যবস্থা কর, নয়তো এই মেয়েরে আমরা ছাড়বো না। তো সেই হুজুরটা সেই মুহূর্তে আরেকটু টেকনিক খাটানোর পর সেই অবয়ব 2টাকে বলল, দেখ, এখন ওই বাগানে হিজল গাছের ব্যবস্থা করতে পারবো না, যেহেতু তোরা ওই বাগানে থাকতে চাস, তো তোরা ওই বাগানের যে কোনো একটা গাছ তোরা পছন্দ করে সেখানে থাক, তোদেরকে আর কেউ কখনো ডিস্টার্ব করবো না। তো এক পর্যায়ে সেই অবয়ব 2টা বিষয়টা বুঝতে পারে। তো তখন সেই অবয়বগুলা বলে, আচ্ছা আমরা রাজি হইলাম, কিন্তু মিষ্টিগুলা রাত ঠিক 12টার সময় ওই বাগানে একলা গিয়া রাইখা আসতে বলবি, আর পিছনে ঘুরেও তাকানো যাব না। এইটা বইলা সেই সময় অবয়বগুলা সেই মেয়েটাকে ছাইরা চইলা যায়। মেয়েটা সেই সময় সেখানে সেন্সলেস হয়ে পড়া যায়। তো তারপর হুজুর আমায় বলে, দেখো, দুনিয়াতে এত কিছু হয়, যা মনে করো যে আধুনিক জগতে এই মানুষের জন্য বিশ্বাস করা খুব কষ্ট, কিন্তু একটা কথা, পবিত্র কোরআন যেমন সত্য, জিনতে সেই রকমই সত্য। কখন কি হয় তা কেউ জানে না। তো তোমাকে যখন প্রথমে স্বপ্ন দেখানো হলো, তখন তোমার সতর্ক হওয়া দরকার ছিল। তো যাই হোক, এখন যা হবে সব ভালোই হবে। তো ওদের কথা মতো তুমি কাজটা করো, মিষ্টিগুলা দিয়ে আসো, আশা করি কোনো সমস্যা আর হইব না। তো হুজুরের কথা মতো সেদিন রাতে আমি একলা গিয়ে রাত 12টার সময় একটু ভয় ভয় করে, তবুও একটা গাছের গোড়ায় আমি মিষ্টিগুলা রেখে আসি। তো ইনশাল্লাহ তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। তবে যে গাছে তারা এখন বসবাস করে সেই গাছটা আমার জানা হয়ে গেছে, সেই গাছের কাছে আমরা পারতে মানে যাই না, এবং সেই গাছ কাটার চিন্তা ভাবনা আর করি না। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ঘটনা। তো মাই ডিয়ার অডিয়েন্স, জানি না এই ঘটনায় আপনাদের কতটুকু ভয় দিতে পারছি। ঘটনাটি 100% সত্য, যেহেতু গ্রাম অঞ্চলের ঘটনা। তো বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যেহেতু আমি কষ্ট করে ঘটনাগুলো সংগ্রহ করি, আমি বুঝি কতটুকু কষ্ট হয়। তো আশা করি এই ঘটনা একটু আপনাদের এনজয় দিতে পারছি। তো যদি আমার ঘটনাটা ভালো লাগে, লাইক করতে বলবো না, যদি ভালো লাগে তো আপনাদের ইচ্ছা। আর যদি এরকম ঘটনা প্রতিনিয়ত শুনতে চান, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।